যখন ১৩ বছর বয়স, ঠিক তখনই আমার দুঃসম্পর্কের খালাতো ভাইয়ের সাথে আব্বা মামারা বিয়ের কথা দিয়ে দিলেন। কথা হলো ১৮ বছর বয়স হলে ধুমধাম করে তুলে দেবেন। আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্রী, আমার বর শিপুল ভাই দশম শ্রেণীর ছাত্র। আমরা কখনো সখনো সামনাসামনি হয়ে লজ্জায় পালিয়ে যেতাম। সিফুল ভাই এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ওনার মেজো খালার বাসায় চলে গেলেন। মেজো খালার ছেলে নেই, ৩টি মেয়ে। আমি ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। পাশ করলাম। 9-এ পড়া চলাকালীন শুনলাম আমার বিয়ে ভেঙে দেয়া হবে। ছেলে এখন তার খালাতো বোন ঝর্ণাকে বিয়ে করবে। সিপুল ভাইয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ে। কি আর করার, রাত দিন আমার চোখের পাতায় লুকিয়ে লুকিয়ে সিপুলকে দেখা আর পালিয়ে যাওয়ার দৃশ্য আমার সমস্ত অন্তর জুড়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। দাঁড়ানোর সুযোগই পেল না। ওদের বিয়ে হয়ে গেছে সময় মতো। আমিও কলেজে উঠে প্রেমে পড়ে গেলাম আমজাদের সাথে। প্রেম বেশি দিন আগাতে পারল না। জানাজানি হয়ে গেল। ঘটক পাঠিয়ে প্রস্তাব দেওয়া হলো। বাবা মা যখন শুনলেন আমজাদ আমাকে পছন্দ করে, তারা আর দেরি করতে চাননি। দিনক্ষণ ঠিক করে ফেলেছেন। বিয়ের আর মাত্র 9 দিন বাকি। মহা ধুমধামে বিয়ে হবে। গ্রামশুদ্ধ লোক খাবে। হলুদ হয়ে গেল। আমি আর আমজাদ গভীর স্বপ্নে বিভোর। বিয়ের দিন এসে গেল। আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এসে গেছেন। রান্নার আয়োজন চলছে। কে কি পড়বে তাই নিয়ে খুনসুটি চলছে। এ কি, এত কথা কাটাকাটি হচ্ছে কেন? আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম আমজাদের ফুপা খুব চিৎকার করছেন, গালমন্দ করছেন, আমার বাবাকে বাটপার ছোটলোক বলে গালি দিচ্ছেন। আমার শরীর ভয়ে কাঁপছে। বাবার অসহায় মুখটা নিচু করে সব কিছু হজম করে নিচ্ছেন। আমার বড় চাচু এগিয়ে গিয়ে বললেন, আপনারা লোভী শ্রেণীর মানুষ। মেয়েটার খোঁজখবর না নিয়েই বিয়ে করাতে চাইলেন। খুব তো দূরে নয় আপনাদের বাড়ি। বুঝলাম আপনারা অনেক পরে এসেছেন, কিন্তু আপনার আত্মীয় স্বজনরা, তারা তো জানতেন না মেয়েটার কলেমা হয়েছিল। পুরোপুরি বিয়ে হওয়ার আগেই ভেঙে গিয়েছিল। এক সময় সব চুপচাপ। আমজাদ কি কোনো প্রতিবাদ করেনি? কেন আমার জীবনটা নিয়ে ওপরওয়ালা এমন করছেন? আমার বিয়েটা আবারও ভেঙে গেল। আমি আবার পড়াশোনায় মন দিলাম। সময় পার হয়ে যাচ্ছে। আমজাদের চাইতে শিপুলের কথা বেশি মনে পড়ে। জীবনের প্রথম প্রেম। ওর দুষ্টুমি ভরা চোখ দুটো আমি অনুভব করি। আমজাদের কথা মনে হলে এক রাশ ঘৃণায় বুকের ভেতর পাথরের আঘাত পাই। পড়াশোনা শেষ করলাম। ভালো একটা চাকরিও পেলাম। আব্বা আম্মার বয়স হয়েছে। বাড়িতে একা থাকেন। আমি তো তাদের একমাত্র মেয়ে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানিতে বুক ভাসান। জোর করেই ওনাদের ঢাকায় নিয়ে এলাম। জীবনটা যে এত সুন্দর আগে বুঝিনি। মাকে সাহায্য করার জন্য একটি মেয়েকে রাখা হয়েছে। আমি বাজার করি। বন্ধের দিন প্রধান প্রধান জিনিসগুলো কিনে ফেলি। আব্বার প্রিয় মাছ, মা পান সুপারি, রান্নার ঘরের যাবতীয় জিনিসপত্র। খুব আনন্দেই কাটে আমাদের দিনগুলো। বাবা মা আর কখনো আমার বিয়ের কথা বলেনি। আমারও বিয়ে ভীতি গ্রাস করেছিল। এখন সব কিছুই স্বাভাবিক। একদিন আমার মায়ের ছোটবেলার বান্ধবী সায়লা খালা এসে হাজির। আমরাও মহা খুশি। আগে প্রায় খালা তার ছোট ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে 2-4 দিন বেড়াতে আসতেন। খালা খুব স্টাইলিশ ছিলেন। আমার মা 8 পৌড়ে। এই বয়সেও খালা অনিন্দ সুন্দরী। 1 সপ্তাহ হয়ে গেল। খালা একদিন আমাকে কাছে বসিয়ে বলল, দেখ সেজুতি, এভাবে জীবন চলে না। কি এমন বয়স হয়েছে তোর? আর একটা বিয়েও তো তোর কারণে ভাঙেনি। কপালে নাই তাই সংসার করা হয়নি। কিন্তু মা, তুই পছন্দ করে একটা বিয়ে কর। তাকে সব খুলে বলবি। সব শুনে যদি সে আগায় তবেই তো হয়ে গেল। আমি খালাকে তেমন কিছু বলতে পারিনি, কারণ আমার মনেও পাপ জমতে আরম্ভ করেছিল। আমার কলিগ সাফকাত ভাই বউয়ের সাথে বনিবনা হয়নি, ডিভোর্স করেছে 2 বছর হলো। কত স্মার্ট একজন মানুষ, মুখে হাসি লেগেই থাকে।
আমাকে যখন সেজুতি বলে ডাকেন তখন আমার ভিতরে ফাল্গুন ধারা বয়ে যায়। এতদিন এড়িয়ে চলেও আজ থেকে কাছাকাছি হবার চেষ্টা করব। সুন্দর একটা শাড়ি পরলাম, কপালে ছোট্ট একটা টিপ দিলাম, হাতে খোঁপা করলাম যেন মাঝে মাঝে খুলে যায়। লক্ষ্য করলাম সাফকাত ভাই কিছু সময় পর পর আমাকে দেখছেন। আমার খোঁপা খুলে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সাফকাত আমার সামনে চেয়ার টেনে নিয়ে বসলেন। আমি লজ্জায় জড়সড় হয়ে গেছি। সেজুতি, আপনাকে স্বর্গের অপ্সরী লাগছে। কি যে বলেন! হ্যাঁ, আমাদের ঘনিষ্ঠতা বেড়েছে। সময় এসে গেল না বলা কথাগুলো জানানোর। আমার জীবনের অতীত সবকিছু খুলে বললাম। সাফকাত মাথা নিচু করে বসে রইল। এক সময় আমরা নিজেদের চেয়ারে এসে বসলাম। লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে হলো। আমি 2 দিন ছুটি নিলাম। একদিন লাঞ্চ আওয়ারে দরজার বেলটা বেজে উঠল। আমিই গেলাম। সাফকাত, হাত পিছনে মোড়ানো, অবাক করে দিয়ে একগুচ্ছ গোলাপ আমার দিকে বাড়িয়ে বলল, সেজুতি, অফিস যাচ্ছ না কেন? এবার সত্যি সত্যি আমার বিয়ে হলো। 2 মাস পর আমরা আরও বড় ফ্ল্যাট ভাড়া নিলাম। আমার শ্বশুর শাশুড়ি মা, একজন ননদ এলো, সাথে আমার বাবা মা। এটাই সংসার, হইচই ভরা আনন্দ। আমাদের মারা মহা খুশি। এত খুশি জীবনে হয়নি। বিয়ে মানে ভীতি, বিয়ে মানে বাবার অপমান, বিয়ে মানে ধোঁকা। আমার আত্মাটা শুকিয়ে এতটুকু হয়ে গেছিল, কিন্তু আজ যেন সব কিছুই দূর হয়ে গেল। খাবার টেবিলটা দেখলে মনটা শান্তিতে ভরে যায়। জীবনে একসাথে এতগুলো মানুষ নিয়ে কখনো খাবার খাইনি। তারপর একদিন ঠিক করলাম সবাই মিলে ঘুরতে যাব আমার গ্রামের বাড়ি। সেই মতো আমরা সপরিবারে বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে মনে পড়ে গ্রামের সব অতীতের স্মৃতি। যে গ্রাম বিয়ে না হওয়ার জন্য ছেড়েছি, আজ সেই গ্রামে আমি বিবাহিত হয়ে যাচ্ছি। কিন্তু সৃষ্টিকর্তা আমার কপালে এত সুখ দিলেন না। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মাথায় আঘাত লাগে। আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। চোখ খুললাম একদিন পর হসপিটালের বেডে। একে একে সবাই আমাকে দেখতে এলেও আসেনি আমার বাবা আর আমার স্বামী সাফকাত। মা, শাশুড়ি, শ্বশুর, ননদ সকলকে জিজ্ঞেস করতেই তারা আমায় জড়িয়ে কান্না করতে শুরু করে দেন। জানতে পারলাম সেই অ্যাক্সিডেন্টে আমরা বেঁচে গেলেও বাঁচতে পারেনি আমার বাবা ও আমার স্বামী। বিধাতা আমায় বিবাহিত জীবন দিয়েও কেড়ে নিলেন। কেন করলে এমন? আমার জীবনে 2 ভালোবাসার মানুষকে উপরওয়ালা কেড়ে নিলেন। হয়তো এটাকেই বলে ভাগ্য। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।